সে তো কি করছে, সে একদম রোবট। তারেক জিয়ার মাথার উপর ইউনুসের ছায়া, ইউনুস যা যা করছিল সেটা ফলো। ইউনুসের ছায়া, ভারতের ছায়া, আমেরিকার ছায়া, আর্মির ছায়া, হিজবুতের ছায়া, কোন ছায়াটা নাই তার মাথার উপরে? আপনি আমাকে বলেন কোন ছায়াটা তার মাথায় নাই? তার মধ্যে আওয়ামী লীগ ভয়। ইফতার পার্টি করেছে, সব আলেম হচ্ছে আওয়ামী লীগ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী। আপনি এই গোত্র চিনে নেবেন, আপনি গোত্র চিনে নেন। এটা তো পাকিস্তানের জন্মসূত্রে এইটি দল। এটাকে আপনারাই বলতেছেন এটা গণতান্ত্রিক দল, বাংলাদেশের দল, বহু মানুষ এটা সাপোর্ট করে। ওই বহু মানুষ সাপোর্ট করে ওই 30%, আমি বাড়ায় ধরলাম 40%, সব মিলায় 40%। তারপরেও বাংলাদেশের এই আজকের যে 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ, আজকের দিনটাকে আমরা তাকে মিস করছি না? আপনি ফোনে যখন আপনি একা একা শোনেন ভাষণটা, এটার মধ্যে আপনি উদ্বেলিত হন না? এইগুলো হচ্ছে ছাইচা পাগল, এইগুলো বাড়তে দেন। তারেক জিয়ার ভোগান্তি কত পদের, কত প্রকার, কি বাংলাদেশের মানুষ যেভাবে রাস্তায় নেবে শেখ হাসিনাকে অপমান করে নামাইছে, বাংলাদেশের মানুষের ওই দিনটা প্রাপ্য হয়ে আছে প্রত্যেকটা মানুষের। তারা যতদিন না রাস্তায় নেমে আসবে, এই ভোগান্তি তাদেরকে ভুগতে হবে। এই ভোগান্তি যেদিন ভোগা শেষ হবে, সেই দিন ওই ছাইচাপ আগুন থেকে আর কারো কিছু করা লাগবে না। রাস্তায় নামাজে এত দ্রুত হবে তা কেউ ভেবেছে? আজকে চতুর্দিকে পেট্রোল পাম্প গুলা বন্ধ, গাড়ির লম্বা লাইন, বহু মানুষের জীবিকা হচ্ছে মোটরসাইকেল চালায়, পাঠাও চালায়, ওদের লাইন হচ্ছে সবচেয়ে বড়। আপনি দেখেন না, মানে কি একটা, এমনিই তো আনরুলি একটা নেশন আমরা, তার মধ্যে মনে করেন যদি ক্রাইসিস, এই ধরনের ক্রাইসিস মাথা চাড়া দেয়। আজকে বাণিজ্য মন্ত্রী বলছে দিনের বেলা ছিনতাই, এটা মেনে নেওয়া যায় না। রাতের বেলা ছিনতাই করতে পারে, দিনের বেলা চিন্তাই মেনে নেওয়া যায় না। বাবা কোথায় হয়েছে ক্লাউন। আমি তো চিন্তা করতেছি যে এদের যে কত 213টা এমপি বানাবে না তারা, মন্ত্রী তো শতাধিক মন্ত্রী, আমি সবখানে মন্ত্রী পাবে কোথায়? এবং তারেক নিয়ে আজকে বলেছেন সমাজের নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। তার ক্যাবিনেটে একটা নারী মন্ত্রীটাও পুরুষ। হ্যাঁ, আর নারীরা তো এইবার বিয়েতে ইয়ে করতে পারে, অংশগ্রহণ করতেই পারে নাই। আজকে তো বিশ্ব নারী দিবস। মেয়েরা বাংলাদেশের মেয়েরা জীবন দিয়ে, মেয়েরা তাদের সর্বোচ্চ দিয়ে এই ভোগান্তি তাদের আছে। এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য। এটা আপনি বাংলাদেশের মেয়েদের এখন তারা আর প্রোটেক্টেড না। না, অবশ্যই না। এটা তাদের কোনো গার্ডিয়ান নাই, তাদের কোনো ঐক্য নাই। শেখ হাসিনার সময়টা উল্লেখযোগ্য, এটা স্পিকার থেকে শুরু করে প্রধানমন্ত্রী, তারপরে আমাদের অনেক মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন নারী সদস্যরা, তারপরে নারী উদ্যোক্তারা যেইভাবে কাজ করেছে, সংসদ উপনেতা, বিরোধী নেত্রী, নারী, নারী নেতৃত্ব যেইভাবে মানে আঘাত ছিল হঠাৎ করে এই দখলদার ইউনূস আসার পরে, আর এখন এই যে নির্বাচন, এই বিএনপি জামাত তো দেই না, তাদের তো নাই, দেবেও না। তো নারী নেতৃত্ব তো শেষ নিঃশেষ। এই যেটা আপনি তুর্য ভাই বললেন, এইটা ভোগাবে নারীরাই, একদিন রাস্তায় বের হয়ে আসতে হবে। এই দিন সামনে আসতে হবে। প্রথম ঘটিয়েছিল, নাহলে জীবন দিতে হবে। এখানে আমি খুব নিষ্ঠুর কথা বলি, আমাকে অনেকে অপছন্দ করে, হয়তো আমার পক্ষের লোকরাই আমাকে অনেক গালিগালাজ করে যে আমিও বোধহয় জঙ্গি। ব্যাপারটা হচ্ছে যে আপনি যেই সমস্যাটা ক্রিয়েট হয়েছে, এই সমস্যাটা আপনি কি রক্তপাত ছাড়া আসলে সমাধান হবে? আপনি কি কোনো এরা কি কূটনৈতিক ভাষা বোঝার লোক? আমার তো মনে হয় না রক্তপাত হবে, আর যেটা চাই না আর অনেক প্রাণহানি হবে। এখানে তো প্রত্যেকটা পক্ষই তো শয়তান পক্ষ।
প্রত্যেকটা পক্ষই তো খাইতে আসছে এখানে বাংলাদেশে, ইচ এন্ড এভরি ওয়ান, তাই না? তাদের কিছু দোষর এখানে তারা ইয়েতে, এখন এতগুলো পক্ষ যদি আপনার এখানে হায়না হয়, শিয়াল হয়, শকুন হয়, এগুলোর সাথে আপনাকে, আপনার যদি মানে আপনি মারা যান জনগণ হিসেবে, আপনি মারা, তাহলে আপনি গিভ আপ করেন, ঠিক আছে, ওরা যাই বলবে। আপনার হুজুর মাদ্রাসা থেকে যে মনে করেন এক এক জাত, মনে করেন 4-5টা জেনারেশন বেড়ে এসে মনে করেন বাইরের দুনিয়ার মেয়েদের দেখছে, মনে করেন তাদের তো মাথার ঠিক নাই, তারা তো রোবোটিক ভাবে একটা গ্রুমিং হয়েছে, তাদের একটা বয়স পার হয়েছে, তাদের দোষ না। তাদেরকে এতিমখানায় বড় করা হয়েছে, তাদেরকে মাদ্রাসা শিক্ষায় বড় করা হয়েছে, তাদেরকে একটা মেয়ে সম্পর্কে একটা ভ্রান্ত- হ্যাঁ, ওইভাবেই তারা বেড়ে উঠছে। এইটা হচ্ছে সব ফিতরা জাকাতের টাকায়। এরা তো এখন সমাজের সব জায়গায় ছড়াই পড়ছে, তো মাদ্রাসা থেকে বের হয়ে আসছে, তো তাই না? তাহলে কোন হিংস্র জানোয়ারের মাঝখানে আপনার বাচ্চাটা প্রতিদিন রাস্তাঘাটে বেরোচ্ছে? আপনি ব্যাপারটা মাথার মধ্যে নেন কাটি। তো আপনি এই সমস্যার সমাধান, আপনি গণরোষ ছাড়া এটাকে আপনি কোনোভাবেই মানে আর কোনো সেকেন্ড উপায় আমি দেখি না। আমি এবং সেকেন্ডে রক্তপাতই দেখি। আমি সরি, আমি চাই না রক্তপাত, একটা রক্তপাতও চাই না। কিন্তু আমি মনে করি যে এই বিস্ফোরণ ছাড়া আপনি যদি এদের এই সরকারকে ধরেন, তারেক জিয়া কেমন করে, আচ্ছা দেখি না ইউনূসের মতো 18 মাস আরো দেন, এই 18 মাস সময় দিলেন মানে আপনি আরো 18 মাসে ওর যে চেলা চামুন্ডা আন্ডা বাচ্চা যা আছে তার 5 গুণ প্রোডাকশন হবে, কিন্তু আপনার ধৈর্য ধরার কারণে হবে। আরো জঙ্গি ট্রেন লোকজন মনে করেন মানে তারা খেতাব নিয়ে বিভিন্ন মেডেল টেডেল জুলাই আসবে। তাই তো হচ্ছে। প্রথমে আমরা প্রথম দিন না, একদিন না, 2 দিন পরে হবে, ধীরে ধীরে হবে। 5 বছর, আপনি যদি 5 বছরের সময় দেন, তাহলে 5 বছরের মধ্যে আপনি আরো 50 বছর পিছিয়ে যাবেন। শুরু হয়ে গেছে। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের যে পুলিশ হত্যার তদন্ত হবে, বিচার হবে বলার পরের দিনই কিন্তু জামাত এনসিপির চাপে উনি উনার কথা কিন্তু পাল্টে নিয়েছে। উনি বলছে না, পুলিশ হত্যা তদন্তের কোনো সুযোগ নেই। একদিনের মধ্যে ভেরি নরমাল, কারণ খুবই এক্সপেক্টেড অ্যান্সার। আর এনসিপি এটাই হওয়ার কথা ছিল। উপর দিয়ে যা দেখা যাচ্ছিল পুরাটাই ফেক। এটা আমি প্রথম থেকেই বলে আসছি, এই গ্রুপটাকে আপনাকে কে আপনার দেশকে বিক্রি করবে না, দেশের সাথে বেইমানি। ভুলে যান আওয়ামী লীগ, বিএনপি, জামাত দিয়ে দেশের সাথে যে বেইমানি করবে, আপনি যদি তার সাথে গেছেন তাহলে আপনি আমার সাথে নাই, আমি আপনার সাথে নাই। স্ট্রেট, সিম্পল, ক্লিয়ার। এইখানে গণরোষ, কারণ এটা গণরোষ কেমনে হবে? একদিনে হবে না। কালকে আপনার বাচ্চা আহত হবে, পরশু অমুকের বাচ্চা আহত হবে, পরের দিন আমার বাপ আহত হবে, কালকে আপনার মা আহত হবে। এরকম হইতে 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 এখন যারা সুবিধাভোগী তারাও আক্রান্ত হবে। যারা এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল তারাও একে অন্যের আক্রোশের, কারণ এদের কাছে তো সম্পদ থাকলেই তো মনে করেন শত্রুতা। এরা নিজেরাই মানে একটা, আমি আসলে একটা অন্ধকার বাংলাদেশ দেখতেছি। আমার নেতা কর্মী আছে, আমার ভোটার 70% দেখা গেল যে আমার ভোট দেয় নাই, মানুষজন আছে, এরা ছাই চাপা আগুন। এই ছাই চাপা আগুন আর একটু কষ্ট করতে দেন, এরা বের হয়ে আসবে। সেই দিন বুঝবে যে ছাই চাপা আগুনটা বিস্ফোরিত হবে, ভয়ানক ভাবে বিস্ফোরিত হবে। হ্যাঁ, এটা বিস্ফোরিত হবে। এটা আমি বিশ্বাস করি, এটা ভয়ানক ভাবে বিস্ফোরিত হবে। এছাড়া কোনো উপায় নাই। না, আমি আর কোনো সলিউশন, কারণ আপনাকে একসাথে মনে করেন 7-8টা শয়তান দূর করতে হবে। এই 7-8টা শয়তান দূর পলিটিক্যাল কোনো আলোচনায় সম্ভব না। ওখানে বাগড়া দিবে, সে ওইখানে বাগড়া দিবে, নানা রকমের পলিটিক্যাল প্যাচ খোঁজে, ওইটারে লিঙ্গারি করবে, ওইগুলো সমাধান হবে। প্রথম কথা হচ্ছে ওরা পলিটিক্যাল কোনো মানুষই না, তো ওরা পলিটিক্যাল দেশাত্মবোধের জায়গায় এক হয়ে গণবিস্ফোরণ, জাস্ট এটাই একমাত্র সমাধান বলে আমি মনে করছি। আমি ভুল হতে পারি, হয়তো অন্যের কাছে ভালো কোনো সমাধান আরো থাকতে পারে, আমি সেটাকেও রেসপেক্ট করি। আমি চাই না রক্তপাত হোক। একটা বিষয় আমরা আমি কোথাও আলোচনা দেখছি না, আমরা সূত্রপাত করতে পারি। আপনি খেয়াল করছেন
ব্রিগেডিয়ার সাখাওয়াতের ইন্টারভিউতে একটা বিষয় আছে যে স্নাইপার এমন কিছু লোকের হাতে ছিল যারা দেখতে বাংলাদেশিদের মতো না, সিভিল পোশাক তাদের, হুম, এবং তারা হেলিকপ্টারও ছিল, হ্যাঁ, হুম। দেখতে বাংলাদেশিদের মতো না। কিন্তু এই বাংলাদেশিদের মতো না, এরা কারা এটা ব্রিগেডিয়ার সাখাওয়াত তো বলেন নাই, কেউ বলছেনও না। আপনি কি আইডিয়া করেন সেটা? আমার একটা আইডিয়া আছে, সেটা আমি বলবো শেষে। এটা আমার ধারণা, এটা হচ্ছে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর আগেই আনা হয়েছে, ইউনূস এটা নিয়ে আসছে, এই পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীদের এই হচ্ছে স্নাইপার, অথবা পাকিস্তানি সেনাবাহিনীর থেকে নিয়ে আসা হয়েছে। না, এগুলা কিন্তু দুই চারটা আফগান টার্কিও আছে। হইতে পারে, ওই যে হ্যাঁ, মুজাহিদ, না, এই ভিডিও গ্রুপটার নাম আমি মনে করতে পারছি না, গ্রুপটার নাম পাকি মুজাহিদিন ও সামথিং এই ধরনের। আমার একটা ধারণা আপনাদের বলি, এটা দেখতে বুঝে বাংলাদেশিদের মতো না। আপনারা খেয়াল করবেন, পার্বত্য চট্টগ্রামে যে বাহিনীগুলো আছে, এদের একটা হচ্ছে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট, এটা বম সম্প্রদায়ের লোকেরা। ওই ফ্রন্টে আমরা, আপনার খেয়াল আছে আওয়ামী লীগের আমলে আমরা শুনতাম বা নিউজ হয়েছিল, ওদের আস্তানায় জঙ্গিদের প্রশিক্ষণ দেয়া হয়, এমন এমন একটা নিউজ আসছিল তখন। হ্যাঁ, এই বম সম্প্রদায় কুকিচিন, যেহেতু তার জঙ্গিদের সাথে একটা সম্পর্ক ছিল, তারা টাকার বিনিময়ে জঙ্গিদের প্রশিক্ষণ দিত তারা। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে খলিলুর রহমানের সময় আরাকান আর্মি, যেটা আরাকান আর্মির সাথে সে বৈঠক করেছে, সম্পর্ক অনেক আগের থেকে। এখন দেখতে বাংলাদেশি না, এভেলেবেল কিন্তু এই লোকগুলাই, যেহেতু পার্বত্য চট্টগ্রামের এই বিভিন্ন বাহিনীগুলা এরা লুঙ্গি পরে অভ্যস্ত, কিন্তু এরা এর মধ্যে রোহিঙ্গাও আছে, হ্যাঁ, থাকতে পারে। হ্যাঁ, বিভিন্ন সবাই সন্ত্রাসী। এদেরকে ট্রেন করা হয়েছে, এরা ট্রেন ছিল, এটা প্রফেশনাল স্নাইপার যারা ছিল। এবং এদের ভিডিও ফুটেজ গুলো তো আমরা তখন সময়ে আমরা দেখছি তো লাইভ, দেখছি। বাংলাদেশের পুলিশের না, ওই যে বুলেট পাওয়া গেছে, কিছুই বাংলাদেশের পুলিশের না, বাংলাদেশে নাই, শুধু বাংলাদেশ পুলিশ না, এই ছবিগুলো চাইলে পাওয়া যেতে পারে, এগুলো আছে, এগুলো অনেক সংগ্রহে আছে, এইগুলো অনেকের কাছে আছে। ব্রিগেডিয়ার সাখাওয়াত যেহেতু বলেন নাই, এটা নিয়ে নানা ধরনের কথাবার্তা চলতেছে, কেউ কেউ বলছেন, উনি আবার বলছেন এরা যদি ভারতীয় হতো বা ইনডাইরেক্টলি করার চেষ্টা করতো, তাহলে ইউনুস গভর্নমেন্ট বিষয়ে তদন্ত করতো। অবশ্যই তদন্ত করে নাই, করতে চাই নাই, এরা ভারতীয় না, এর জন্য ইউনুস গভর্নমেন্ট তদন্ত করতে চায় না এই বিষয়টা নিয়ে। আমার একটা কিউরিয়াস প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে এই ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন সাহেব হঠাৎ করে এত ভালো হয়ে গেলেন কেন 18 মাস পরে? উনি তো মোটেই ভারতীয় না, উনি তো দুর্নীতি দেয় সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত। উনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের সিভিল সোসাইটির সঙ্গে আছেন, উনি লিখেন, উনি কথা বলেন, টকশো করেন, নির্বাচন কমিশনার ছিলেন। সেই নির্বাচন কমিশনের ইলেকশনে 2008-এ আওয়ামী লীগ পাওয়ারে এসেছিল, উনার তো নানা রকম এরিনা তৈরি হচ্ছিল। ওনার ইউনূস সরকারের প্রথমেই উনি স্বরাষ্ট্র উপদেষ্টা, ওর একটা কথা বলার মুক্তিযুদ্ধের কথা বলার কারণে আবার তাকে পাট বস্ত্র কি উপদেষ্টা করা হয় স্বরাষ্ট্র থেকে সরিয়ে। বন্দর বিক্রির সাথে জড়িত ছিলেন উনি। আপনি এইগুলোর মধ্যে কোনো রিলেট করতে পারেন যে, মনে করেন যে এই বয়ানগুলো, রাষ্ট্রপতির বয়ান গেল, সাক্ষাৎকার, তারপরে এই ভদ্রলোকের সাক্ষাৎকার, আবার ওইদিকে খলিল সাহেবের সাক্ষাৎকার, হ্যাঁ, এইগুলা জিনিসগুলা একই সুতার মধ্যে, একই মালার কিন্তু বিভিন্ন একই সূত্রে এবং আমরা আমাদের ওইগুলারই ব্যস্ত করা হয়, আমরা ব্যস্ত হয়ে গেছি। আপনাদের ব্যস্ত করা হয়। আর ব্রিগেডিয়ার সাখাওয়াত আমার কাছে সিম্পলি একজন সুবিধাবাদী লোক, দালাল টাইপের লোক। উনি, উনার কোনো নীতি নাই,
উনি পথভ্রষ্ট, সোজা কথা। উনাকে দেখে বলছে উনি আসেন নাই, উনি যদি সেই নীতির লোক হইতেন উনি সেখানে থাকতেন না। অবশ্যই থাকতেন না, এটাই তো প্রমাণ। মারি ভাই, আমি এটা 100% আমি আমার দৃষ্টি থেকে ওনাকে ওইভাবে রিসেন্টলি কিছু মানুষ তো করে, রিসেন্টলি কি একটা কথা বলছেন, ওইটা আবার আমাকে দুই একজন ট্যাগ করছে, এগুলা ট্যাগ তো আমি রিমুভ করেছি, আবার ইনবক্সেও পাঠিয়েছে। আমি একজনকে বলতে বাধ্য হয়েছি যে এই লোকটার কোনো কথা আমার কানে নিতে চাই না, এই লোকটার কোনো কথা আমি বিশ্বাস করি না, এই লোকটারে আমি মানে ইরিটেট করে আমাকে দেখলে, এই লোকটারে দেখলে। সূর্য, একটা প্রসঙ্গে আসি আমরা, যে রাষ্ট্রপতি, এখন যিনি রাষ্ট্রপতি আছেন তারে আমরা জানতাম তিনি একজন মুক্তিযোদ্ধা। সেই রাষ্ট্রপতি কালের কণ্ঠের ইন্টারভিউর মাধ্যমে বলেছেন সংবিধান সমুন্নত রাখার জন্য তিনি সহ্য করে সেখানে পড়েছিলেন, তিনি সেখানে বেরিয়ে আসেন নাই। সংবিধান লঙ্ঘন হয়েছে তার বঙ্গভবনে যেদিন জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি নামানো হয়েছে। ছবি নামানোর পরেও পুলিশ সেই ছবিটা কোনোদিন তোলেন নাই, তোলার চেষ্টা করেন নাই। উনি এখন ইন্টারভিউ দিচ্ছেন, মানে উনি স্বাধীন, উনি পরাধীন না। সেই ব্যক্তিটা পাক দিবসের অনুষ্ঠানে গিয়ে, কালকে হ্যাঁ পাক দিবসের অনুষ্ঠান, সেখানে গিয়ে বললেন যে এরকম হাজার হাজার প্রাণের বিনিময়ে এই গণতন্ত্র এসেছে, আর যিনি সারা জীবন বঙ্গবন্ধু জয় বাংলা বলে রাষ্ট্রপতি পদ বাগিয়েছেন, তিনি পাক দিবসের অনুষ্ঠানটা শেষ করলেন বাংলাদেশ জিন্দাবাদ দিয়ে। আপনি কিভাবে দেখেন সূর্য? ভালোই হয়েছে, আমি ভালোই দেখি। মনে করেন যে এরকম করে স্বেচ্ছায় তার নিজেকে প্রকাশ করতে পারাটাও আমাদের, এটা আমি তাকে সাধুবাদ জানাই। ঠিক আছে, আমাদের দুর্ভাগ্য হচ্ছে ব্যক্তিত্ব নিয়ে। রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে চান, আরো 2 বছর আছে মেয়াদটা। জানি না এইগুলো, এইটাতে কিছু ইরিলিভেন্ট। আমাদের ব্যাপারটা হচ্ছে যে রাষ্ট্রপতি আমাদের সমস্যার মাঝখানে, আমাদের যত বড় সমস্যা আসন্ন সেই মাঝখানে রাষ্ট্রপতি ইস্যুটা একটা আপনি বিনোদন হিসেবে নিতে পারেন, 2-4 দিন চাবাইলেন, ফেলে দিলেন, হ্যাঁ এটা হচ্ছে বড় কিছু না। যখন বিচার প্রতিষ্ঠিত হবে, আইন আদালত প্রতিষ্ঠিত হবে, তখন এই প্রসঙ্গগুলো নিয়ে অন্যভাবে সামনে আরো ভালো জিনিস দেখবেন। সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সংসদে সেই ভাষণটা তৈরি করেছে বিএনপি গভর্নমেন্ট। তো সেই ভাষণে শেখ হাসিনার যত নেগেটিভ তুলে ধরা যায় সেটা তার মুখ দিয়ে উপস্থাপন করা হবে। আমি তো আমি 12 তারিখের জন্য আসলে অপেক্ষা করছি, 12 তারিখের জন্য। দেখেন এনাদের যদি বায়োডাটাটা দেখেন তাহলে দেখবেন যে হয়তো খুব সমৃদ্ধ, হ্যাঁ খুবই ঈর্ষণীয় বায়োডাটা দেখবেন এনাদের, এক একজনের পড়াশোনা, বিদ্যা, জ্ঞান, হ্যাঁ না উনি তো সামান্য, তেমন বড় না, সামান্য একজন ব্যাংক কর্মচারী ছিলেন। না আমি বলতেছি যে আমি বলতেছি এই ক্যারেক্টার গুলোর কথা বলতেছি, এদেরকে আপনি যদি বায়োডাটাটা দেখেন ভেরি ইমপ্রেসিভ। এখন সেখানে আমি চিন্তা করি শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, উনি খুবই হতভাগা, অভাগা যে উনি এক পাল এতগুলো রাজাকার, হ্যাঁ উনি কান্দে, হাতে পায়ে, মাথার মধ্যে মনে করেন কিলবিল করছে, এত সব রাজাকার। এটা রাজাকারই তো, ওয়াকার থেকে শুরু করে উনি নিজের মানুষদের, উনি রাজাকাররা নিজের মানুষদের কাছে। আমার মনে আছে উনাকে যখন রাষ্ট্রপতি করা হয়, আমি তো যদিও আওয়ামী লীগের সংসদ সদস্য না, মানে সরি সাধারণ সদস্য না, তা আমি 15ই আগস্টের পরের থেকে এখন আমি আওয়ামী লীগ ডিক্লেয়ার্ড, আমি বলছি আমি আওয়ামী লীগ, আমার মতো করে আমি আওয়ামী লীগ। কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুকে যখন প্রেসিডেন্ট করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি বাধ্য হয়েছি আওয়ামী লীগের সিনিয়র লিডারদেরকে জিজ্ঞেস করতে
যে প্লিজ একটু আমাকে কি বলবেন ওনার ব্যাকগ্রাউন্ডটা কি, উনি কি আওয়ামী লীগ, উনি আসলো থেকে, ওনার নামই তো জীবনে শুনি নাই, উনি কে, উনি কি। পরে দেখলাম যে ওনার ছেলেরে আবার আমি চিনি, উনি ব্যাংকে মুক্তিযোদ্ধা ছিল, ব্যাংকে কাজ করত, ওখান থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই তুষামতি করে কিভাবে করছে, শেখ হাসিনা নিজে দুদকে বসিয়েছেন। এই দুদকে যখন বসিয়েছেন তখন অটের টাকা সেইখানে দুর্নীতি করছে, ওপেনলি অনেকে জানে। যেই টাকাটা তার ছেলের মাধ্যমে, ছেলেকে আমি চিনি, আরশাদ আদনান, সে আমার প্রডিউসার, আমি কিছু কাজ করেছি। তখন আমি শুনি যে এত টাকা থেকে, টাকার উৎসটা তখন মিডিয়ার মাধ্যমে, মিডিয়ার লোকজনই জানে আমার থেকে বেশি, যে ভাই উনার বাবা কিন্তু দুদকের অ্যাকাউন্টে আছেন, দুদকের কি কর্মকর্তা, তো বিশাল টাকা, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা দিয়েছে, সিনেমা করছে, সে নাটক করছে, টেলিফিল্ম করছে, এই দুদক থেকে বের করে নিয়ে আবার রাষ্ট্রপতি বানিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো এইগুলার হিসাব আমি বিশ্বাস করেন বাড়ি ভাই, রাষ্ট্রপতি হবার পরে মামা মামা বলে যে লোকটা খুব বেশি ফেসবুক পোস্ট দিচ্ছিল, মামার সাথে দেখা, মামার সাথে কথা, পরে পরিচয়টা পাওয়া গেল তিনি হচ্ছে ওই যে বিদেশ থেকে যে রিকগনিশন গাড়ি আমদানি করে ওই অ্যাসোসিয়েশনের নেতা, উনি একাধিক গাড়িও তার মামাকে উপহার দিয়েছেন, বারবার ঘন ঘন উনি এইভাবে পোস্ট দিতেন মামা মামা। আর ওনার ছেলে যে সিনেমার সাথে জড়িত ছিল এটা তো আপনি জানেন সেটা। হ্যাঁ, প্রডিউসার, সিনেমা বানিয়েছে, আমি তার টেলিফিল্ম করেছি দুটো, ধারাবাহিক মনে হয় একটা। এইখানে সমস্যা হয়েছিল, জাহিদ হাসান করেন না ইয়েতে, তারপরে সে কমার্শিয়াল বাণিজ্যিক সিনেমা করেছে। আর যদি এই পট পরিবর্তন না হতো, সে কন্টিনিউয়াস করতো, তার কাছে টাকা এমন কোনো ব্যাপার ছিল না, প্লাস অন্যান্য স্ক্যান্ডালেও সে জড়িয়েছিল টাকার গরমে। মানে ওই সময়ে উনি প্রেসিডেন্ট হন শাহাবুদ্দিন চুপ্পু, আমি বুঝতে পারি যে চুপ্পুর ছেলে। আর চুপ্পুর কোনো, এখনো আমি যাদেরকে আমি জিজ্ঞেস করেছি উনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, উনি প্রেসিডেন্ট হওয়া কিভাবে হলো, কিসেতে ছিল, আমি আসলে কনভিন্স হতে পারিনি। আওয়ামী লীগের নেতাদের কথা শুনেও কনভিন্স হতে পারিনি, হিসাব মিলাতে পারিনি যে এই লোকটা ব্যাংকের থেকে দুদক থেকে প্রেসিডেন্ট কিভাবে সম্ভব আর কিভাবে হয়। তাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় উনি নিজে বানিয়েছেন। হাউ কামস? আওয়ামী লীগের কি লোকজন ছিল না? প্রেসিডেন্ট এই চুপ্পু হওয়ার আগে অনেক গুঞ্জন ছিল যে অমুক হওয়ার সম্ভাবনা আছে, অমুক হওয়ার সম্ভাবনা আছে। আওয়ামী লীগের সিনিয়র লিডারদের, আমু ভাইয়ের কথাও শুনেছি যে বানানো হতে পারে, এই হতে পারে, এই ধরনের গুঞ্জন চলতেছে। হঠাৎ মনে হইলো একটা অ্যাটম বম পড়লো গণভবনে। কে? চুপ্পুরে আমি কেন? আওয়ামী লীগের সক্রিয় যারা রাজনীতি করে তারাই চিন্তা না, উইস চুপ্পু কোত্থেকে প্রধানমন্ত্রী ওরে নিয়ে উনারে নেবে। আমিও তার আগে আর কি নামটা আমার জন্য নতুন ছিল সেই সময়। আমি জিজ্ঞেস করেছি অনেককে যে উনি কে, উনি কি আওয়ামী লীগ করতো? তো যাদের কাছ থেকে আমি উনার সম্পর্কে শুনেছি, আমি কনভিন্স না, কেউ আমাকে কনভিন্স করতে পারেননি সে উনি যে সক্রিয় আওয়ামী লীগার ছিল। সক্রিয় আওয়ামী লীগারও ছিল না উনি। এই শিক্ষাটা বড় শিক্ষা, মানে যাই হয়েছে ভালো হয়েছে, মানে সবকিছু ওপেন হয়ে গেছে। এবং আরো কারা কারা লুকায় আছো ভাই, যত তাড়াতাড়ি ওপেন হওয়া আমাদের সুবিধা। এটা ভালো হয়েছে 24শে অগাস্ট, 5ই অগাস্ট 2024, কারণ আমরা চিনতাম না কে কি, অনেককে চিনতাম না। এখন একটা জিনিস, এত মূল্য, এত সাধারণ মানুষ এত সাফার করলো, গ্রাসরুটের আওয়ামী লীগের নেতা কর্মী কারো বাড়ি নেই বাংলাদেশে, বাংলাদেশের কোথাও আওয়ামী লীগের কোনো অফিস নাই। বাংলাদেশের রাজশাহীতে কয়েকদিন আগে একটা আওয়ামী লীগের ভাঙা অফিস, ভগ্নস্তূপ, সেখানে টয়লেট উদ্বোধন করা হয়েছে। এত বড়, এত মূল্য দিতে হইলো সারা দেশের মানুষকে। না, মূল্য আরো দেয়া এনাফ হয় নাই বাড়ি ভাই। সামনে ভয়ঙ্কর একটা বিস্ফোরণ হবে। এখনো মানুষ ওই কাবাবের দোকানে যে দেখেন কাবাব খাইতেছে আর সারা রাত মনে করেন ইবাদত বন্দেগীতে আছে তারা। হ্যাঁ, ওই পার্টির কাবাব খাওয়া যতদিন না বন্ধ না হবে ততদিন সিমটম বুঝবেন যে ওদের যখন খাওয়া বন্ধ হবে তখন বুঝবেন যে হ্যাঁ তাইলে মাইন্ডসেট এখন পেটে টান পড়ছে।
আর বাদ বাকি মানুষ, প্রান্তিক মানুষের পেটে টান মারলে ওইটা আপনি এখনো টের পাবেন না, ওইটা টের পাবেন আরো পরে। ওই পর্যন্ত আসতে দেন। হ্যাঁ, এখন তো গরিব মানুষ মারতেছে, গরিব মানুষ মার খাচ্ছে, কেউ কিছু বলতেছে না। আওয়ামী লীগ মার খাচ্ছে, কেউ কিছু বলতেছে না, এরা তো মানুষ না। যখন আপনি মার খাবেন, আপনার মার খাওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে, সেই সময়টা দিতে হবে। জনবিস্ফোরণে এদেরকে দমানো ছাড়া আর কোনো পথ নাই। আমি জানি না এই নেতৃত্ব কিভাবে আসবে, এই জনবিস্ফোরণ কিভাবে ঘটবে, এর কোনো ফর্মুলা আমার কাছে জানা নাই। কিন্তু আমি যেটা বুঝি, যেই দিকে যেই ডাইরেকশনে এই দেশটা যাচ্ছে, আপনি যদি এটাকে অ্যালাউ করেন 5 বছর, 2 বছর, ইভেন 2 বছর, এদের যেই চালাবালা গুলো আছে, এটা 5 গুণ বেগে বেগে প্রোডাকশন হবে এবং আপনি আরো দুর্বল হবেন। আপনি যদি 5 বছর অ্যালাউ করেন, অলমোস্ট আপনার গ্রিপের বাইরে চলে যাবে। চতুর্যোগী বলছেন জনবিস্ফোরণ ছাড়া আগামীতে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের আবার ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। না, আমি মনে করি না। এটা আমিও এটা বিশ্বাস করি, কারণ এছাড়া কোনো পথ আমিও আমি মনে দেখছি করি না। আর এটা সহজে আসবে না, সহজে আসবে না। ভোগান্তিটা পাশের বাড়িতে লাগতেছে, তো পাশের বাড়িতে আগুন জ্বলতেছে, তো আমি ভাবতেছি আমি নিরাপদ আছি, তো তো আমার বাড়িতে লাগা পর্যন্ত আপনাদের একটু ওয়েট করতে হবে, মানে এটা একদিনে হবে না। এটা আমিও মনে করি এটা সহজে আসবে না। এইটা যুদ্ধ করে আবার আনতে হবে, স্বাধীনতা রক্ষা করতে হবে। এটা স্বাধীনতার পক্ষের মানুষরাই করবে, আওয়ামী লীগই করবে। মানুষ কিন্তু যাচ্ছে, একটা কথা বলি, সাধারণ মানুষ ওই যে ব্যবধানটা বুঝতে পারছে। সাধারণ প্রান্তিক মানুষ, একজন রিক্সা চালক, একজন কৃষক, এরা কিন্তু সব দিক দিয়ে আস্তে 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 হচ্ছে, সোচ্চার হচ্ছে, কথা বলা শুরু করছে, বলতেছে। যারা কোনো রাজনীতি করে না, দলীয় কোনো করে না, সে দৈনন্দিন দিনে আনে দিনে খায়, তার কাজটুকু সে করতে চায়। সে যখন বাধাগ্রস্ত হচ্ছে, সে পারছে না, সে ছিনতাই হচ্ছে, তারে বাধ্য করা হচ্ছে ঘরে থাকতে নানান ভাবে, তো মানুষ যাচ্ছে, মানুষ সোচ্চার হচ্ছে। এই মানুষকে নিয়ে এই আওয়ামী লীগ আবার মুক্তিযুদ্ধের সপক্ষ আবার যুদ্ধ করতে হবে। যুদ্ধ ছাড়া আমিও বিশ্বাস করি না এটা সশস্ত্র বিপ্লব হবে। আওয়ামী লীগের আমি যেটা মনে করি যে ছোটখাটো শক্তি পরীক্ষা দেখানোর কিছু নাই, এটাতে শক্তি ক্ষয় হচ্ছে। ধরেন আমি একটা মিছিল করলাম, কোনো ইম্প্যাক্ট নাই, 5টা ছেলে, আমার ডেডিকেটেড 5টা ছেলে জেলে চলে গেল। বিষয়টা আপনাকে কোনো যেইটাই করবেন সেটার একটা ইম্প্যাক্ট কিছু থাকতে হবে, যাই করেন একটা ইম্প্যাক্টফুল কিছু থাকতে হবে। আর আপনি যদি মনে করেন এই যে ছোটখাটো একটা মিছিল করলেন, আপনি ওইখানে মাইকে বঙ্গবন্ধুর ভাষণ আপনার মনের মধ্যে, যার বাজে তার বাজে, যার বাজে না তার বাজবে না, পরিষ্কার কথা। এই পার্থক্যটা আপনার 35-65 ম্যাক্স ইন টোটাল। তো এই জায়গাটা থেকে আপনি যদি ওই জায়গাটাতে বিশ্বাস রাখেন, ওই জায়গাটার উপর আপনি ভরসা করেন, আপনার উইন করার সম্ভাবনা আছে। আর অন্য কিভাবে চালাকি চতুরি ওইসব বুদ্ধি আমার নাই, আমি ওইগুলো জ্ঞানী বুদ্ধি দিতে পারবো না। কোন ডিপ্লোম্যাটিক ওয়েতে গেলে কারে খুশি করে কি করা যাবে। আপনার জনগণের মধ্যে এই ক্ষোভ আপনারা যদি নাও ছড়ান, অটোমেটিক ছড়বে। ছড়াচ্ছে অটোমেটিকই ছড়াচ্ছে। আমার কথা হচ্ছে যে এইটা সংগঠিত করার দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের, বা তার সাথে দেশপ্রেমিক যেসব যে কোনো দলের যে কোনো মানুষই হতে পারে, হ্যাঁ, যারা দেশের পক্ষে ইয়ে করে, তারা একত্রিত হতে পারলে কাজটা সোজা হবে, আর না হলে ভোগান্তি হবে, রক্তক্ষয় বেশি হবে। আমি মেয়েদের নিয়ে খুব চিন্তিত, বাংলাদেশের মেয়েদের নিয়ে আমি চিন্তিত। এই কারণে চিন্তিত, আমি তাদেরকে খুবই অরক্ষিত অবস্থায় একপাল হায়নার মুখে দেখতে পাচ্ছি। যারা জেল থেকে বেরিয়ে গেছে, মনে করেন মাদ্রাসা থেকে বেরিয়ে গেছে, তারা 1টা 2টা 3টা 4টা 5টা 7টা জেনারেশন বুভুক্ষ। এবং এদের হিতাহিত জ্ঞান নেই। তারা এক ধরনের মানসিক ভাবে তাদেরকে অসুস্থ, জম্বি, যে কোনো ভাবেই তাকে আপনি নামে দেন না কেন,
এরকম একপাল হায়না সমাজের মধ্যে, চারিপাশে, অফিসের মধ্যে, আপনার চতুর জায়গায়, হোটেলে, বাসে, সব জায়গায় মানুষ ছড়াই গেছে। এই ধরনের মানুষ, এদের মুখোমুখি হচ্ছে আপনার পরিবার। জানি না কি হ্যাঁ, ছড়াই গেছে, ওদেরকে রিক্রুট করা হয়েছে, ওরা ওদেরকে বসিয়েছে তাদের প্ল্যান অনুযায়ী। এটা সব জায়গায়, সব সেক্টরে, প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় ওরা আছে। স্কুলে, ইউনিভার্সিটিতে, এখন ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি হয়ে গেছে ঢাকা বিশ্ব মাদ্রাসা, সব এতিমখানার পোলাপাইন, মাদ্রাসার পোলাপাইন, এরা লিল্লাহে বড় হয়েছে। এটার ম্যাসিভ ক্লিনিং দরকার। মানে এটা যেন বিস্ফোরণে এদেরকে ভ্যানিশ করা ছাড়া আপনি, তাহলে আপনি ভ্যানিশ হয়ে যান। 65% মানুষ আপনারা হার স্বীকার করে নিয়ে আপনারা ভ্যানিশ হতে থাকেন, একজন দুইজন করে হন প্রতিদিন। এখানে আমি আশাবাদী বাংলাদেশের মানুষ হার স্বীকার করবে না, একটু সময় যাবে, হার স্বীকার করবে না, হার স্বীকার করবে না। আমি কোনো দেখি না। এবং এই এক্সপেরিমেন্ট যদি 1-1.5 বছর চলে, তাহলে যে এক্সপেরিমেন্ট সেটাও ভয়ঙ্কর দিকেই যাবে। আমরা ক্রমেই আমাদের জায়গাটা হারাতে, মানে আমাদের হাত থেকে ফসকে যাচ্ছে। এখনো আমরা ধরতে পারবো হয়তো, খুব সাবধানে, সতর্ক ভাবে আমরা। এখানে আমার নিজের একটা ধারণা, আমি যেটা ভাবছি যে এক্সপেরিমেন্ট লাগবে না, তারেক জিয়া নিজের ফাঁদেই পড়বেন। যাদেরকে নিয়ে উনি, উনার মধ্যে এখন যেটা বলা যায় যে, কে যেন বলছিল, ওই যে ডাস্টবিন শফিক কারে যেন বলছিল যে কার ছায়া দেখে, ইউনূসের মধ্যে কার ছায়া দেখে কি একটা কথা বলছিল এই ধরনের। তো তারেক জিয়ার মধ্যে কিন্তু মির্জা ফখরুল বলছিল জিয়ার ছায়া দেখে। হ্যাঁ, ইউনূসের মধ্যে মাঝে জিয়ার ছায়া দেখছে ফখরুল, ওই যে ইটালিতে গিয়ে, ইটালিতে ইউনূসের সাথে সফর সঙ্গী হওয়ার পরে এই কথাটা বলেছিল। না, লন্ডনে ফখরুল আসে নাই, আমেরিকা হতে পারে, আমেরিকা অথবা ইটালি। তো ফখরুলই, সরি, এটা না, ডাস্টবিন শফিক না, ফখরুল। এখন আমি আমার কথা বলছি না, এই তুর্য ভাইও আগে যে কথা বললেন, তারেক জিয়ার মধ্যে ইউনূসের ছায়া দেখা যাচ্ছে। তো এইখানে আমি আপনার সাথে সামান্য একটু দ্বিমত, তুর্য ভাইয়ের সাথে। আওয়ামী লীগের, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের 1 বছর 2 বছর এক্সপেরিমেন্ট করতে হবে না, দেখতে হবে না। তারেক জিয়ার ফাঁদে নিজেই পড়বেন। যেইভাবে এই যে মাদ্রাসা, এতিমখানার ইউনূস গোষ্ঠী নিয়ে উনি, এটা সম্ভব না, বাংলাদেশে সম্ভব না, অন্য কেউ কিছু করতে হবে না। শেষ করবো তুর্য, আপনি কি বলে শেষ করবেন আজকে? আমি বলছি, আল্লামা তারেক ভাইয়া, উনি কোথা থেকে জানি তারেক কারা জানি উড়ায় নিয়ে এসে ঠাস করে বাংলাদেশের উপরে প্রধানমন্ত্রী বানায় একদম বসাই দিল। ন্যূনতম একটা আদালতের একটা প্রক্রিয়ার মাধ্যমেও যদি তার বিচারটা, তাকে মাফ করে দেওয়া হইতো, হ্যাঁ, বা একটা সহি পথে যদি সে, তার কিছুই করতে হয় না, লন্ডন থেকে খালি তার এসে এই চেয়ারে বসতে হয়েছে। এই আয়োজনটা যারা তার সবাই মিলে করে দিল, দিয়ে ভাবতেছে যে আপনি দেখেন, ইনি কিন্তু মুফতি হান্নানদের বাপ, শায়েখ আব্দুর রহমানদের বাপ। তারেক জিয়াকে আপনি খাটো করে দেখার কোনো কারণ নাই। আপনি তার কাছে যেই গণতন্ত্র প্রত্যাশা করতেছেন, আর গণতন্ত্রের সাথে তার বৈঠক হয়েছিল, জি, তো ওদেরকে চালানো লোক, ওদের লিডার। তো এই লোকটাকে আপনি ইগনোর করবেন? ইগনোর করতে পারবেন না। তো আপনি তো তাকে তো আপনাকে বড় চেয়ারই দিতে হবে, দেন বড় চেয়ার। এন্ড অফ দ্য ডে, এই যে বাংলাদেশের বিরুদ্ধে যতগুলো মানুষ কাজ করতেছে, তার অন্যতম অংশীদার হচ্ছে বিএনপি। এবং বিএনপি এখন যারা যারা ভূমিকা আছে, জামাত এক ভূমিকায় আছে, এনসিপি এক ভূমিকায় আছে, সুশীল এক ভূমিকায় আছে, টকশোবাজরা এক ভূমিকায় আছে, সাংবাদিকরা এক ভূমিকায় আছে, সবাই যে যার মতো একটা ভূমিকা নিছে। তারেক জিয়ার নিয়ে এই এক্সপেরিয়েন্স তারা যদি কন্টিনিউ করতে যায়, এটা অনেক মুরব্বীকে দেখতেছি আশাবাদ ব্যক্ত করতেছেন যে তারেক জিয়া আশা করি এইটা করবেন, আশা করি। আপনি কার কাছে কি আশা করেন রে ভাই?
আপনি কার কাছে কি আশা করেন? আপনি কেন অপেক্ষা করেন যে বিএনপি ভুল করবে বা তারেক জিয়া নিজেই প্যাচে পড়ে যাবে? অবভিয়াসলি প্যাচে পড়বে, কিন্তু আমার অপেক্ষা কি সেখানে থাকবে? না, আমার অপেক্ষা থাকবে আমার জনবিস্ফোরণ, আমার জনমানুষের মধ্যে বিস্ফোরণটা ঘটাতে হবে। এবং এটা আহ, আমি বলছি রাতারাতি হবে না, এটা আপনি আরো 6টা মাস যেতে দেন, হানিমুন পিরিয়ডটা যাক। কত 15 দিন, 20 দিন, 1 মাস হলো তো নাকি? না, 1 মাস তো এখন তো আপনি ধরতে পারেন না, সংসদ শুরু হয়নি, গণনা কিন্তু শুরু হয়নি। এটা ফাও টাইম, এই 1 মাস কিন্তু ফাও। আচ্ছা, এটা ফাও টাইম। মানে কাজ শুরু হবে সংসদের পর থেকে, তাই তো? সংসদের পরে গণনা শুরু আচ্ছা, হয় ঠিক আছে। সরকারের, চলো সংসদের পরে, চলো প্রথম সংসদ- অধিবেশনের পরে। দেখি, ঠিক আছে তারেক জি আমাদের বাঁচান, আমার দেশ আক্রান্ত, তেল পাওয়া যাচ্ছে না, আমার গ্যাস পাওয়া কাছে যাচ্ছে খুবই না, আরো কি কি। মানে অবিশ্বাস্য একটা জিনিস, এটা আমি খেয়াল করি নাই। রিসেন্টলি হঠাৎ করে বিএনপিরই একজন বলল যে ভাই কি মনে করেন তারেক জিয়া এত সহজ জিনিস না। বলে কেমনে সহজ জিনিসটা কিভাবে? যে শুনেন, তা আমাদের নেতা তারেক জিয়া জীবনে এর আগে কোনো চাকরি করেন নাই, প্রথম চাকরি প্রধানমন্ত্রী। কারণ কি মনে করেন আপনি এত সহজ না তারেক জিয়া? বিএনপির BNP একজন কোনো মিছিলের একটা ছবি দেখাই দিতে পারবেন? দেখাইছে? আমি কোনোই problem নাই। BNP একটা মিছিল তারেক করতেছে, জিয়া, তারেক জিয়া এইটা সেই শুনে আমি মিছিলে আছে। অবাক হয়ে গেলাম। বিএনপির কর্মী আমাকে বলতেছে তারেক জিয়া এত সহজ না। বললাম, কেমনে, তুমি একটু বুঝাই বলো। তখন বলতেছে পৃথিবীতে কোনো এই ধরনের কোনো উদাহরণ আছে যে জীবনে কোনো চাকরি করে নাই, 60 ঊর্ধ্ব একজন মানুষ, সে প্রথম চাকরি হচ্ছে একটা দেশের প্রধানমন্ত্রী। এইটা হচ্ছে তারেক জিয়া। দেখলাম তো আসলেই তো, এর আগে তো তারেক জিয়া কোনো কাজ করেন নাই, উনি কোনো চাকরি করে নাই। এমনি পদ ছিল দলীয় ভাবে, কিন্তু কোনো চাকরি না, কোনো কাজ না, তারেক জিয়াদের কোনো চাকরি দপ্তর করতে না, হয় কোনো না। দপ্তর না। এখন সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর, প্রথম চাকরি, 60 ঊর্ধ্ব মানুষকে। আমাদের 30 লক্ষ শহীদদের স্মরণ করছি, 2 লক্ষ মা বোন সহ অগণিত যারা আত্মাহুতি দিয়েছেন, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধিকার আন্দোলন, স্বাধীনতার জন্য জড়িত ছিলেন, সবাইকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আজকের আমি প্রথমে বাড়ি ভাই একটু বলতে চাই, আমার কাছে জাতীয় জীবনে 7ই মার্চই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এই 7ই মার্চে এই বঙ্গবন্ধু ফাইনাল কাউন্টডাউন, যদি আমি বলি, এই ফাইনাল কাউন্টডাউনটা শুরু হয়েছে 7ই মার্চে। 7ই মার্চেই মুক্তিযুদ্ধের আসল সঠিক ঘোষণা, দিক নির্দেশনা, মুক্তিযুদ্ধের সূচনা আমি বলবো 7ই মার্চ। আর এই 7ই মার্চকে যারা অবজ্ঞা করবে, 7ই মার্চকে যারা মানবে না, 7ই মার্চ যাদের কাছে গুরুত্বহীন, আমি বলবো তারা মুক্তিযুদ্ধের পক্ষের না। তারা মুক্তিযুদ্ধকে অপমান করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে। আজকে 7ই মার্চ বাংলাদেশে 2-1টা জায়গায় 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণটা বাজানো হয়েছে, তাও কিছুক্ষণ, বেশিক্ষণ না, পুলিশ বাধা দিয়েছে। একটা হলো ঢাকা ইউনিভার্সিটি শহীদুল্লাহ হলের সামনে প্রথম তারা, মগবাজারে পদযাত্রা হয়েছে, ভাসান থেকে পদযাত্রাতে পুলিশ অ্যারেস্ট করেছে, বাধা দিয়েছে। দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ভাবে, ওইভাবে খোলামেলা ভাবে কেউ এই ভাষণটা বাজাতে পারছে না, ওইভাবে পত্নীতলায় একটা আওয়ামী লীগের অফিস যে ভগ্নস্তূপ, সেখানকার একটা ভিডিও আমরা পেয়েছি, সেখানেও ভাষণটা বাজানো হয়েছে। হ্যাঁ, গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের প্রধান কার্যালয়েও কিন্তু কিছুক্ষণ বাজানো হয়েছে, এই খবরটাও আমি পেয়েছি। বেশিক্ষণ বাজানো যায়নি, তবে আমি যারা এই কাজটা করেছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এই যে সাহস দেখিয়েছেন, এটা দরকার, এটা দরকার। কতক্ষণ বেজেছে, কতক্ষণ বাজানো সম্ভব হয়েছে, ইট ডাজন্ট ম্যাটার টু মি। এটা কি আশা করেছিলেন আপনি? আমার তো আশা ছিল, যেহেতু তারা মুক্তিযুদ্ধের কথা বলে এই নির্বাচন করেছে, মুক্তিযুদ্ধের কি বলবো, তারা ভাগীদার, তাদেরকে তারা ক্লেম করে। আমি আশা করেছিলাম দখলদার ইউনূস সরকারের মতো, জঙ্গি ইউনূস সরকারের সময়ের মতো অ্যাটলিস্ট হবে না। কারণ এইটা দলীয়ভাবে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের সূচনা, মুক্তিযুদ্ধ যদি আমরা বলি, স্বাধীনতা আন্দোলনের কথা যদি আমরা বলি, 7ই মার্চ এটা সার্বজনীন, এটা কোনো দলীয় না। বঙ্গবন্ধু দলীয় না,
জয় বাংলা স্লোগান আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান, এটা সার্বজনীন, এটা বাংলাদেশের স্লোগান, স্বাধীনতার স্লোগান। এই স্লোগানের সাথে অন্য কিছু যায় আসে না, এটা আমাদের আইডেন্টিটি। আমরা আসলে তুর্যর কাছে যাই। তুর্য, আপনি তো, আমরা তো মুক্তিযুদ্ধ ইতিহাস শুনে পড়ে, আমরা দেখে, আমরা এখানে কথা বলি। আপনি তো একেবারে ভাই বোন পরিবার থেকে বিষয়টা দেখেন, আত্মত্যাগ আপনার পরিবারেই আছে। আজকের পরিস্থিতিকে আপনি কিভাবে দেখেন? খুব সম্ভবত 13ই জুন 2025 ডক্টর ইউনূস লন্ডনে গিয়েছিলেন তারেক জিয়ার সাথে একটা মিটিং করতে। ওই দিন আমি প্রথম পাবলিকলি কথা বলি, প্রথম জীবনের কথা বলি। ওই দিন আমি বলে দিয়েছিলাম এই প্রশ্নের উত্তর। তারপরে আপনারা অনেকে আশা করেছেন বিএনপি ভালো দল, গণমানুষের দল, ফখরুল ইসলাম ভদ্রলোক, হ্যাঁ রাজনীতির একজন ভদ্রলোক, বিভিন্ন খেতাব টেতাব দিয়ে আপনারা এই জিনিসগুলোকে এই পর্যন্ত এসে আজকে আপনারা হয়তো অনুধাবন করতে পারছেন যে আম গাছে কাঁঠাল হবে না। আমি শুরু থেকে আমার দুটো প্রেডিকশন আমি ঘোল খেয়েছি, আমি ওর জন্য লজ্জিত। আমি আগাম কথা বলেছি যে তারেক জিয়া বাংলাদেশে আসবে না, লন্ডনের হালুয়া রুটি রেখে সে বাংলাদেশে মরতে আসবে না। এটা আমার একটা প্রেডিকশন ছিল, এটা আমি বলছিলাম। আর সবার মতো আমার মনে হয় আমাদের অনেকেই একটা গোল আমরা সবাই খেয়েছি। ভারতের সাথে যে এই আতাতে ভারত কোনোভাবে যুক্ত হতে পারে, এই জিনিসটা আমরা হিসাবের মধ্যেই রাখি। ধরে নিচ্ছি ভারত করেছে বা করেনি, কিন্তু ভারত করলে আমাদের অল্টারনেটিভ কি করার দরকার ছিল, ভারত না করলে আমাদের অল্টারনেটিভ কি করার দরকার ছিল, ওই জায়গাটাতে আমরা কাজ করিনি। ওই জায়গাতে আমাদের কাজের মিসিং হয়েছিল। তারেক জিয়ার কাছে যারা আজকে প্রত্যাশা করছেন যে বঙ্গবন্ধুর ভাষণ আজকে জোরসে বাজবে সারা বাংলাদেশে, যে 70% মানুষ ভোট দিতে পারে নাই, তারা এই ভাষণের সাথে একাত্মতা নিয়ে এসে রাস্তায় নেমে আসবে, এত ভালো ছেলে আমাদের তারেক জিয়া না, এবং তার শিকড় না। তারেক জিয়া এখানে একটা পুতুল মাত্র। আজকে কিন্তু তারেক জিয়ার একটা রেকর্ড বিএনপি নতুন বাড়াচ্ছে। ওইখানে তারেক জিয়া বলছিলেন এই 7ই মার্চে শেখ মুজিব পাকিস্তান জিন্দাবাদ, জয় পাকিস্তান, দেখেছি জয় পাকিস্তান দিয়ে ভাষণ শেষ করেছেন। না, তারেক জিয়ার মতোই কথা বলেছে। তারেক জিয়ার কোনো কথাই যিনি আজকে আওয়ামী লীগের রাজনীতি করেন না, তিনি আবার তার একটা রেকর্ড বাড়ছে যে আমি মঞ্চে ছিলাম, এটা কোনো সত্যতা নাই, বঙ্গবন্ধু জয় বাংলা বলেই তার ভাষণ শেষ করেছেন। এটা তো আমি যদি বলি, আমরা তো এই ভাষণটা তো সাক্ষী, ইতিহাসের সাক্ষী। এই ভাষণ শুধু আমাদের ভাষণ না, এটা জাতিসংঘ স্বীকৃত বিশ্বের মানে কয়েকটা ভাষণের মধ্যে এইটাকে কিন্তু করা হয়েছে, যে ওয়ার্ল্ড স্পিচের মধ্যে। তো এইখানে এইটা তো রেকর্ডেড, যেটা আমাদের একজন অভিনেতা, নিশ্চয়ই আপনারা দুইজনেই জানেন, উনি প্রয়াত হয়েছেন, আবুল খায়ের, নিজ উদ্যোগে, এটা কিন্তু বিটিভিরও ছিল না, নিজ উদ্যোগে, তখন তো পিটিভি, এই অভিনেতা আবুল খায়ের নিজ উদ্যোগে এই ভিডিওটি রেকর্ড করেন। তো এটা তো রেকর্ডেড আছে, এটা তো এভিডেন্স। আর তারেক জিয়া এখানে এই কথাটা মানে বেফাস মিথ্যাচার, মিথ্যা কথা কিভাবে বললেন, এটা আমার বোধগম্য না। তারেক জিয়ার পক্ষে এটাই স্বাভাবিক, এটা আসলে অবাক হওয়ার কিছু নেই। তারেক জিয়া আপনারা ওকে অন্যভাবে ভাবার চিন্তা করেন, আপনারা ভাবেন যে ও বোধহয় ভালো হয়ে যাবে, ওটাকে বোধহয় আপনি গণতন্ত্রে কি পাবেন, আইনগুলো বোধহয় ঠিক মতো কাজ করবে, এইগুলো ভাবতেছেন, আপনারা প্রত্যাশা করতেছেন, কিন্তু ওই জাতের গাছ না উনি।
ভাবছি না, আর এটা মিথ্যাচারও বলা ঠিক হবে না, এটা বলবো যে অবুঝ শিশু, যার এখনো জ্ঞান হয়নি, কথা বলা শিখেনি, কোনো কিছু বোঝার তার ক্ষমতা এখনো নাই, এই ধরনের একটা শিশু যদি এই ধরনের কথা বলে, যেটা এভিডেন্স আছে, রেকর্ডেড আছে, কোটি কোটি মানুষ সাক্ষী আছে, তো এই ধরনের একটা কথা, এটা মিথ্যাচারও বলা যায় না, এটা শিশু সুলভ আচরণও বলা যায় না, এটা একদম বেবুজ, যার এখনো কোনো জ্ঞান হয়নি একটা শিশু। না, ও শিশুর জ্ঞান কথাবার্তা। নিয়েই বলছে। ও ওইটা বিশ্বাস করে, ওরা যে কথাগুলা বলে, ওরা যে কাজগুলো করে, ওইটা তারা বিশ্বাস করে। ওদের কাজে ওদের রিফ্লেকশন। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আপনি কিন্তু আচ্ছা, এই বিশ্বাসে সত্যের কি আসে যায়? সত্য কি হ্যাঁ। বদলে যাবে, মুছে যাবে? না না, আচ্ছা শোনেন, রাস্তার মধ্যে আজকে বঙ্গবন্ধুর ভাষণ বাজলো কি বাজলো না, আওয়ামী লীগের অফিসে বাজলো কি বাজলো না, এগুলো কোনো ম্যাটার করে না। আপনার Matter মোবাইল না। ফোনে আপনি আজকে শোনেন নাই এই ভাষণ? বাংলাদেশের যার একটা মোবাইল ফোন আছে, সেই লোকটা কি এই ভাষণটা শোনে নেই? হুম 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 সে নিজে নিজে উদ্দীপ্ত হয়নি? এইগুলো হচ্ছে ছাই চাপা আগুন। এইগুলো হচ্ছে ছাই চাপা আগুন। এই আগুন বেরিয়ে আসবে। ভালোই ভালোই আইন মতো দিতে পারলে দাও, আর না দিতে পারলে পাবলিক কিভাবে এটা অর্জন করে নেবে? এখন পাবলিকে আপনার নেতৃত্ব নাই, কোনো কিছুর দরকার নাই। পাবলিককে এই কষ্ট অনুধাবন করতে হবে। তারেক জিয়া ইউনুসের স্ট্যান্ডার্ড বা ইউনুস কি কি করতে পারে আমরা একরকম দেখে নিলাম। ইউনুস সরকার শেষ, এখন তারেক জিয়া যত ঘাটে বিভিন্ন জায়গায় কথা দিয়ে আসছে, তার পক্ষে তো কোনো কথাই রাখা সম্ভব না। আর সব কথা রাখতে গেলে তো সে নিজেও মরবে। এসে আমাদের দেখতে হয় যে স্বাধীনতা নাকি মিথ্যা ছিল, এমন কথা আমরা বাংলাদেশে শুনেছি। পাকিস্তান চলে যাওয়ার সময় বলেছিল যে আপনারা আজ থেকে 50 বছর পরে এসে আমরা যাদেরকে রেখে যেতে পেরেছি তাদের থেকে ফিডব্যাক পাবেন। আসলে সেটাই বাস্তবতা হলো, আজকে স্বাধীনতার পরে এসে আমাদের স্বাধীন দেশে যে স্বাধীনতাটা থাকবে সেটা নেই। তাদের তাদের যে বীজ রেখে গিয়েছে, আজকে তাদের উষ্ণ কণ্ঠে বলে যে বাংলাদেশের স্বাধীনতা বলতে কিছু হয় নাই, 71 যুদ্ধ ছিল না। এই বিষয়টা হচ্ছে আজকে 7ই মার্চ যে ভাষণটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে দিয়েছিল, তিনি স্বাধীনতার শুরুতেই যে কথাটা বলছিল, ভাইয়েরা আমার, এই যে একটা ডাক যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, তখনকার 7 কোটি মানুষ এই একটা শব্দে, একটা উচ্চারণে, একটা ধ্বনিতে একত্রিত হয়েছিল। গোটা একটা জাতি একত্রিত হয়েছিল, তাদের একটা নতুন, তাদের মাটির একটা নতুন নামের আশা, নতুন একটা নাম। তখনই তারা ধরে নিয়েছিল যে আমাদের মাটির একটা নতুন নাম হবে। তো আজকে এসে মত সৃষ্টি করে আজকে দেখতে পাচ্ছেন যে আপনি 71-7ই মার্চের যে প্রেরণা, সেটা নিয়ে আপনার উচ্চারণটা ঠিক আছে, ইতিহাসে এটা ভুল আছে এখানে। যেমন ওই সময় রেসকোর্স ময়দানে সারা বাংলাদেশের মানুষ, অন্তত ঢাকা শহরের মানুষ সবাই এখানে একত্রিত হয়েছিলেন, কিন্তু ওই জায়গায় ওই দিন ওই সময় মৌলানা ভাসানী ছিলেন না। আর জিয়াউর রহমান সেই দিন ছিলেন হচ্ছে চট্টগ্রামে। জিয়াউর রহমান সেনাবাহিনীর একজন অফিসার। তিনি পরে লিখেছেন যে ওই ভাষণটা তাদের মধ্যে একটা দিক নির্দেশনা তৈরি করেছিল। ওই দিক নির্দেশনা সহ বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়। আর মৌলানা ভাসানী কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ সংগ্রামের অন্যতম চরিত্র, এবং 71-এ যখন ভারতে প্রবাসী সরকারের একটা উপদেষ্টা কমিটি গঠন করা হয়, উপদেষ্টা কমিটির প্রধান ছিলেন মৌলানা ভাসানী। আচ্ছা কাজী আবিদ, 5ই আগস্টের পরে এই যে পরিস্থিতিটা, আপনি বাড়ি করে থাকতে পারেন না, কবে বাড়ি যেতে পারবেন কোনো নিশ্চয়তা নাই, এই পরিস্থিতিতে আজকে ঢাকা তো 7ই মার্চ পালন করা যাচ্ছে না। সারা বাংলাদেশে যেখানে যত আওয়ামী লীগ অফিস ছিল, সে অফিস গুলা সবই কিন্তু ধ্বংস করা হয়েছে, কোথাও কোনো অফিস নেই। এই অবস্থাতে যে ঝুঁকি নিয়ে আপনারা 7 মাস পালন করতে যান, এই সাহসটা কোথা থেকে আসে? আসলে এই সাহসটা আমরা ছাত্রলীগ মূলত বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে, এই সাহসটা মূলত আমরা বঙ্গবন্ধু থেকেই পাই।
যেমন এক কথায় উত্তর, আমার আদর্শ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি কারাগারে থেকে তিনি জানতো যে এই কারাগার থেকে তার মুক্তি নাই, তারপরে তিনি সেখান থেকে এই দেশের জনগণের উদ্দেশ্যে নেতৃত্ব দিয়েছেন। আমরা তার করি, আমরা কিভাবে ভয় পাই? বঙ্গবন্ধু আদর্শকে যারা ধারণ করে তারা কখনো ভয় পায় না। আর আমাদের ভয় বলে অপশক্তি। আমাদের দেশের যে এখন বর্তমান কাঠামো, মেকানিজম, আপনার সহকর্মীদের, আপনার সহযোদ্ধাদের কয়জন এখন আপনার সঙ্গে নাই জেলে আছেন? এমন সংখ্যা কত এখন? আমাদের গলাচিপা উপজেলা ছাত্রলীগের 3 জন হচ্ছে জেলে ছিল, এদের জামিন হয়েছে। এবং পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক